অবশেষে 2.5 ঘন্টা পর মিটিং শেষ হলো। মিটিংটা হয়েছে এক রেস্টুরেন্টে। আলোচনা শেষে এক এক করে সবাই বেরিয়ে গেল। এবার নীতি সব ফাইল গুছিয়ে উঠে দাঁড়ালো বেরোবে বলে, কিন্তু তাকে থামিয়ে দিল ফারাজ। মিস নীতি, এখানে এই টেরেসে খুব সুন্দর বসার জায়গা আছে। নীতি ফারাজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখন আবার কি কাজ। সে একবার ফাইলের দিকে তাকাচ্ছে তো একবার ফারাজের দিকে তাকাচ্ছে। ফারাজ বোধহয় বুঝতে পারলো। সে হেসে দিয়ে বলল, আরে না না, এখন কাজ করাবো না, একটু রেসপেক্ট দরকার। চলুন এক কাপ কফি হয়ে যাক। ছাদে বসলো তারা। আসলেই ট্যারেসটা খুব সুন্দর, গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এখানের অথরিটি। অবশেষে তাকিয়ে তাই দেখছিল নীতি। ফারাজ নীতির দৃষ্টি আকর্ষণের জন্য গালা খাকানি দিল। নীতি ফারাজের দিকে মনোযোগ দিল। ফারাজ খুবই সিরিয়াস ভঙ্গিতে শক্তভাবে বলল, দেখুন নীতি, কাল আপনি যেই কাজটা আর করেছেন তা কিন্তু ঠিক করেননি। আপনার গিটার বাজানোর শখ থাকলে আমাকে বলতে পারতেন, আমি দিতাম তো। এভাবে গোপনে গোপনে গিটারের মান ইজ্জত টানাটানি করার কোনো দরকার ছিল না। বলেছিলেন কয়েকটা তার লাগালেই হবে। সিরিয়াসলি? ফারাজ নীতির মুখের দিকে তাকিয়ে আছে, নীতিও তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে হুট করেই জোরে হেসে দিল। ফারাজ হাসতে হাসতে বলল, আপনি পারেনও নীতি। হঠাৎ অদ্ভুত কাণ্ড, আবার উল্টো ঘুরে দৌড়ে দিয়েছিলেন। ও মাই গুডনেস। নীতিও হাসছে, কোনো রকম হাসি কন্ট্রোল করে বলল, জানি না স্যার, বাট হুট করে মাথায় আসলো। আপনি জিজ্ঞাসা করায় বলে তো দিয়েছিলাম, কিন্তু বলে দিয়ে খুবই লজ্জা পেয়েছিলাম, তাই দৌড় দিয়ে ফেলেছি। ফারাজ এখনো হাসছে, যেন সে খুব মজা পেয়েছে। নীতির হাসি থেমেছে না, সে ফারাজকে দেখছে। লোকটা হাসে না তেমন না, ইনফ্যাক্ট সবার সাথে হাসি খুশি চেষ্টা করে, কিন্তু কোথাও যেন একটা কিছু মিসিং থেকে যায়। হঠাৎ হঠাৎ যেন সে খুব একা হয়ে যায়। কেন হয় তা জানা নেই নীতি। নীতির এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে হাসি থামালো ফারাজ। জিজ্ঞেস করলো, কি? কিছু না স্যার, আপনাকে প্রাণ খোলা হাসিতে আজ প্রথম দেখলাম। অন্তরে বিঁধল কথাটা। ফারাজের আসলেই তো কতদিন হয়েছে মন থেকে হাসে না সে। হাসতে গেলে মনে হয় হাসির কারণটাই তো নেই, অথচ সে তো এমন ছিল না। চঞ্চলতা ছিল তার স্বভাব, কারণে অকারণে হাসত সে। ফারাজ হাসার চেষ্টা করে বলল, কাম অন মিস নীতি, হাসি না আবার কবে? কফি শেষ আমার, বিলটা দিয়ে আসি। চলে গেল। নীতি আবার মনটা খারাপ হয়ে গেল। এত কিসের কষ্ট ওনার? কষ্ট তো নীতির কোনো দিক দিয়ে কম না। এই ভিন দেশে নিজের মা বাবাকে হারিয়ে একা বেঁচে থাকা কি সহজ নাকি? সেই দিক বাবা মা এর সাথে কোথাও যাচ্ছিল সে, পথমধ্যে অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্ট তাকে এতিম বানিয়ে দিয়ে গেল। তার মায়ের স্পট ডেট হয়েছিল, বাবাকে হাসপাতালে আনার পর মারা গিয়েছে। তার খুবই গুরুতর অবস্থা ছিল। তার জ্ঞান ফিরেছিল 3 দিন পর। জ্ঞান ফিরে সামনে ফারাজকে পেয়েছিল সে। ফারাজই নাকি উদ্ধার করেছিল তাদের। মা বাবার কথাও ফারাজের থেকেও জানে। মা বাবার কথাটা মনে পড়লেই বুকটা হু হু করে উঠল। মনে পড়ে গেল এই পুরো দুনিয়ায় তার কেউ নেই, সে ভীষণ একা। অফিসে পৌঁছানোর পর থেকে নীতি চুপচাপ কাজ করছে, কোনো কথা বলছে না। ফারাজ নীতিকে ডেকে পাঠালো। কি হয়েছে আপনার? কিছু হয়নি স্যার। ফারাজ খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, আরে বাহ, আপনি আমার সাথে অভিনয় করছেন? নীতি কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারাজ নীতির সামনে এসে তার মাথায় হাত রেখে নরম সুরে বলল, নীতি, নিজেকে একা ভাববেন না। একাকিত্বর চেয়ে খারাপ অনুভূতি আর হয় না। আপনি আমাকে ভরসা করে যে কোনো কিছু বলতে পারেন। আমাকে ফ্রেন্ডলি ভাবুন। বিশ্বাস করুন, এই ভিন দেশে আমি আপনি বাদে কারোর সাথে এতটুকু ভাব বিনিময় করিনি। হারানোর কষ্ট কেমন আমি জানি নীতি। হয়তো আপনার মতো বাবা মা হারায়নি আমার, তবে আমি আমার খুব মূল্যবান কিছু হারিয়েছি, তাই ব্যথার অনুভবটা জানা আছে। আপনি আমাকে
নিজের যে কোনো বিপদে পাশে পাবেন, আমাকে ফ্রেন্ডলি ভাবতে পারবেন না। মাথা তুলে ফারাজের দিকে তাকালো নীতি। এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে নেমে গেল। এতটুকু ভরসাই তো দরকার ছিল তার এখন। মানুষটা তার মাথায় হাত রেখেছে। নেই কোনো চাওয়া পাওয়া, আছে শুধু একটুকু শ্রদ্ধা। মা বাবা ছাড়া পুরো দুনিয়াটাই তো আধার তার কাছে। সেখানে যদি কেউ বন্ধুত্ব নামের একটু ভরসা হতে চায়, তাতে ক্ষতি কি? এই মানুষটা না থাকলে হয়তো আজ এত ভালোভাবে বাঁচাটাও মুশকিল হয়ে যেত। ঘড়ির কাঁটা থেমে থাকে না। পুরো 1 মাস লাগিয়ে অবশেষে শেষ হলো অপরাজিতার পরীক্ষা। নিজেকে কি যে হালকা হালকা লাগছে, মনে হচ্ছে মাথা থেকে বোঝা নেমে গিয়েছে আপাতত। বাকিটা পরে দেখা যাবে। শেষ পরীক্ষা দিয়ে বাসায় আসার পর থেকে অপরাজিতা এখনও বাসা থেকে বের হয়নি। তাই আজ বিকেলে বের হলো। কোথায় যাবে তার জানা নেই, কারণ আজ ফারাজের বন্ধের দিন। সে ফারাজকে ফোন দিল। ফোন ধরতেই বলল, আপনার বাসার অ্যাড্রেসটা দিন তো। হোয়াট? দুপুরে খেয়ে ঘুমোচ্ছিল ফারাজ। হঠাৎ করে অপরাজিতার এমন কথায় অবাকই হয়েছিল। অপরাজিতা জাতীয় শব্দ করে বলল, এমন করার কি আছে? আপনার বাসায় মূল্যবান কিছু আছে নাকি? যদিও আপনি নিজেই মূল্যবান। বাপরে, দারুণ হ্যান্ডসাম। উফ, ইচ্ছে তো করে। আচ্ছা বাতেন, ধমকি দিয়েন না। আপনার ধমকি শুনলে কান্না আসে আমার। আমি বাসা থেকে বের হচ্ছি, পার্কে আছি, আপনার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসেন। টাটা। এক নিঃশ্বাসে বলেই কলটা কেটে দিল সে। খট করে ফোনটা কেটে দিতেই ফারাজ ফোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বড় এক নিঃশ্বাস ছেড়ে গেল রেডি হতে। মেয়েটা শান্তি দিল না। অবশ্য শান্তি ফারাজের চাই কি না তাও সন্দেহ। ফারাদ পার্কে এসে দেখলো অপরাজিতা কানে ইয়ারফোন লাগিয়ে গুনগুন করছে আর পায়চুরি করছে। সে বিরক্তিকর এক নিঃশ্বাস ছাড়ল। এই মেয়েকে কতদিন মানা করেছে বাহিরে ফোন চালাতে, না তাও শিক্ষা হয় না। ভাত পেছন থেকে ফোনটা টান দিল। হুট করে ফোন কেউ টান দেওয়াতে অপরাজিতা ভরকে গেল। মনে হলো তার কলিজাটা কেউ টান দিয়ে দৌড় দিচ্ছে। ফোন টান খাওয়ার সাথে সাথেই সে পিছন ঘুরে কোথাও না তাকিয়ে দিল দৌড়। উদ্দেশ্য চোরের পিছনে দৌড়ানো, কিন্তু এক কদমও দৌড়তে পারল না। দাম করে মাথায় বাড়ি খেলো একটা। উফ, মাথা ডলতে ডলতে মাথা উঁচু করে দেখে ফাহাদ দাঁড়িয়ে আছে খুব বিরক্ত নিয়ে। আর সে বাড়ি খেয়েছে ফাহাদের বুকের সাথে। ফাহাদ অপরাজিতার কাণ্ডে অবাক। মেয়েটা এমন কেন? দিন দিন বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে ভেবে পায় না সে। অপরাজিতার হাত ধরে হাঁটা শুরু করলো ফাহাদ। এদিকে অপরাজিতা এখনও মাথা ডলছে। ফাহাদ যে তার হাত ধরে হাঁটছে এখনো খেয়াল করেনি সে। খেয়াল করলে খুশিতে বোধ হয় সে লাফানো শুরু করে দিত। পাশের এক ক্যাফে পাশাপাশি বসেছে তারা। বেশি ব্যথা পেয়েছ? না, একদমই না। তার মধ্যে ফাহাদ শান্ত সোজা দৃষ্টিতে তাকালো অপরাজিতার দিকে। অপরাজিতার ভয়রা যেন ভয় পেয়ে গেল দৃষ্টি দেখে। ঢোক গিলে বলল, একটু পেয়েছে। ফাহাদ এবার তাকে কিছু না বলে খাবার অর্ডার দেওয়াতে ব্যস্ত হলো। অপরাজিতা ফাহাদের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। কিছুক্ষণ পর ভাবলো, দূর, লুকিয়ে দেখার কি আছে? আমি কি চোর নাকি? তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই লোকটাকে এত মুগ্ধতা ছড়াতে হবে কেন? নাকি সে ভালোবাসে বলে মুগ্ধ হচ্ছে? অর্ডার দেওয়া হলে ফাহাদ অপরাজিতের দিকে ফিরে বসলো। অপরাজিতা এখনও ঘোরের মধ্যে আছে। আশেপাশে যেন ফাহাদ আর ফাহাদ। ফাহাদ বাঁকা হেসে বলল, আজকাল ফ্লার্টও করা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। প্রথমে ঘোরের মধ্যে হ্যাঁ বলেও পরে প্রশ্ন বুঝে পেয়ে অবাক হয়ে বলল, ফ্ল্যাট করেছি আমি? কখন? ফাহাদ ভ্রু নাচিয়ে বলল। ভীষণ হ্যান্ডসাম। উফ, তারপর কি যেন বলেছিল? অপরাজিতা এবার বুঝতে পারল। লজ্জায় তার গা লাল হয়ে গেল। ফ্লার্ট তো সে করেছে, তাই বলে এভাবে লজ্জা দিবে? ভীষণ খারাপ তো লোকটা। অপরাজিতা লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে আস্তে করে বলল,
ওটা ফ্ল্যাট ছিল না তো? ফাহাদ হাত বাড়িয়ে খুব মনোযোগ দিয়ে অপরাজিতার সামনের ছোট চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। অপরাজিতা ফাহাদের কাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার পানে। এই মুহূর্তটা নতুন তার কাছে। নিঃশ্বাস ধরে রাখছে সে অনুভূতির উত্তেজনায়। ফাহাদ অপরাজিতার গালে হাত বুলিয়ে সোজা তাকালো তার চোখে, কিছুটা ফিসফিসিয়ে বলল, হুম, ওটা ফ্লার্ট ছিল না। ফ্লার্ট তো এখন আমি করছি, তাই না? ফাহাদের কথায় কাশি উঠে গেল অপরাজিতার। যেন তেন কাশি না, একেবারে দম আটকানো কাশি। এই গম্ভীর কথা কম বলা নিরামিষ ডাক্তার ফ্ল্যাটও করতে পারে, তাও একেবারে হৃদয় ভেদ করা ফ্ল্যাট। ভাবতেই অপরাজিতা বেশ কাশি যেন আরও বেড়ে গেল। তার কাশি দেখে ফাহাদ অস্থির হয়ে উঠল। টেবিলে পানির বোতল ছিল, সে একটা বোতল ছুটিয়ে পানি খাওয়ালো অপরাজিতাকে। কাশি একটু কমতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। নিজের জায়গায় ঠিক করে বসে অপরাজিতার পানে দৃষ্টি দিয়ে স্বাভাবিকভাবে বলল, এভাবে রিয়েক্ট করলে কেন? অপরাজিতা এখনো পানি খাচ্ছে। খাবার নিয়ে এসেছে একজন, খাবার রেখে গেল, কিন্তু অপরাজিতা এখনো পানি খাচ্ছে, কোনো কথার জবাব দিচ্ছে না। শেষে ফাহাদ তার বোতলটা কেড়ে নিল। আরে পানি খাবার খাও। আচ্ছা। শান্ত এই কণ্ঠ শুনলে অপরাজিতা আর দুরুক্তি করতে পারল না। তাছাড়া একটু আগে যা করলো ওই লোক, গালে হাত বুলিয়ে দেওয়া আর সেই সব আদুরে দুষ্টু শব্দ যেন মাথায় গেঁথে বসে গেল। ভাবতে লজ্জাও লাগছে। আচ্ছা, ফাহাদ যদি কখনো অপরাজিতাকে ভালোবাসি বলে, তাহলে অপরাজিতা কি হবে? সামান্য ফ্ল্যাট, এই অপরাজিতা গরম লেগে গেছে। আচ্ছা, ফ্ল্যাট তো শব্দ দিয়ে করতে পারতো। চুল গুছিয়ে দেওয়া, গালে হাত বুলিয়ে চোখে চোখ রেখে বলাটা তো হৃদয়ে ছুরি চেপে ধরার মতো। ইস, এগুলো ভাবছে আর খাচ্ছে অপরাজিতা। খাওয়া আর ভাবা ছাড়া অন্যদিকে মন আপাতত তার নেই। তার ভাবনাতে ফাহাদ এতটাই বিচরণ করছে যে বাস্তব ফাহাদ পাত্তা পাচ্ছে না। ফাহাদ এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অপরাজিতাকে, কিন্তু অপরাজিতার কোনো খবর নেই। বেশ কিছুক্ষণ পর অপরাজিতার হোশ হলো। সে যে খেতে আর ভাবতে গিয়ে পাশের জনকে ভুলে বসেছে, তার মাথায় এখন খেলেছে বিষয়টা। পাশে তাকাতেই দেখতে পেল ফাহাদ তার পানি চেয়ে আছে। অপরাজিতা ফাহাদের পানি তাকাতেই ফাহাদ একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে বলল, বাকিটুকু শেষ করে এখানে বসো, বিল দিয়ে আসছে। বলে সে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। ফাহাদের কথা শুনে সে টেবিলের দিকে নজর দিল। টেবিলে তাকিয়ে তার কান্না করতে ইচ্ছে করছে। এতগুলা খাবার সে একাই খেয়ে ফেলেছে, অল্প আছে কিছু এখনো, এই জন্য কি ফাহাদ হাসছিল? ভাবতেই অপরাজিতার লজ্জাতে সব খাবার আর পেট থেকে বের করতে ইচ্ছে করছে। সে ভাবল, উনি যদি আমাকে খাদক ভাবে। ফাহাদ এসে পড়ল বিল দিয়ে। খাওয়া শেষ হলে। কথা শেষ হওয়ার আগে অপরাজিতা বলল, দেখুন, আমি কিন্তু খাদক না, আমাকে খাদক ভাববেন না। অপরাজিতার কথা শুনে ফাহাদের জোরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু সে হাসি চেপে সিরিয়াস ভঙ্গিতে বলল, খাদক ভাবার কি আছে? তুমি খেতে পছন্দ করো, এটা আমি আগে থেকে জানি। অপরাজিতা অসহায় চোখে তাকালো। সে আসলেই খেতে ভালোবাসে, তাই বলে পাশের জনকে খেয়ালই করলো না আজকে। সব দোষ ওনারই তো, ওনার ভাবনাতেই ওনাকে ভুলে গিয়েছে। অপরাজিতার মনোভাব বুঝতে পেরে ফাহাদ স্বাভাবিকভাবে বলল, এত লজ্জিত হওয়ার কিছু নেই, তোমার জন্য সব অর্ডার করেছিলাম, আমি একটা কফি খেয়েছি। ওখান থেকে বের হয়ে ফাহাদ অপরাজিতাকে নিয়ে গাড়িতে উঠল। অপরাজিতা গাড়িতে বসে বলল, গাড়ি কেন? এলাকার মধ্যে ছেলে নিয়ে ঘুরবে। অপরাজিতা আর বিরক্ত করলো না। অনেকক্ষণ নীরবতা চলল গাড়ির মধ্যে। নীরবতা ভাঙতে অপরাজিতা বলল, আমরা কোথায় যাচ্ছি? ফাহাদ ড্রাইভ করতে করতে বলল, কোথায় যেতে চাও? আপনি আমার সাথে এত ভালো বিহেভ কেন করছেন? কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে এক পলক তাকালো অপরাজিতার দিকে। আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে ভ্রু কুঁচকে বলল, খারাপ বিহেভ করেছে কবে?
অপরাজিতা ঢোক গিলে কিছুটা হাঁসফাঁস করে বলল। না মানে আপনি এরকম করলে তো আমার প্রেম প্রেম পায়। তারা এসে পৌঁছালো। গাড়ি থামিয়ে এবার অপরাজিতার দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলল। তো করো প্রেম। অপরাজিতা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। কার সাথে? ফাহাদ মুচকি হেসে বলল। যার সাথে তোমার ইচ্ছা। অপরাজিতা অবাক হলো। সে এতটাই অবাক হলো যে কথা বলতে ভুলে গেল। ফাহাদ সময় দিল অপরাজিতাকে। বেশ কিছুক্ষণ পর অপরাজিতা বলল। আগে তো কখনো এটা বলেননি। ফাহাদ তার সিট বেল্ট খুলতে খুলতে বলল। আমি বাচ্চাদের সাথে প্রেম করি না। পরে দেখা যাবে তোমার সাথে তাল মিলালে পড়ালেখা সব হাওয়া, আর তারপর তোমার বাপ এসে আমাকে বলবে আমি তার মেয়ের জীবন নষ্ট করেছি। পরক্ষণে অপরাজিতার দিকে দৃষ্টি বলিয়ে বলল। যদিও তুমি এখনো কিছুটা বাচ্চা, তবে চলবে। বলে সে গাড়ি থেকে বের হলো। অপরাজিতা শিউরে উঠল ফাহাদের দৃষ্টি দেখে। এটাই কি তার নিরামিষ ডাক্তার? তার ভ্রম নয় তো? নিরামিষ থেকে আমিষ হলো কবে এটা? সে অবাকের উপর অবাক। ফাহাদ গাড়ি থেকে বের হয়েছে, খেয়ালে আসতেই সেও বের হলো। দেখলো ফাহাদ তার জন্য দাঁড়িয়ে আছে। ভাবনা শেষ? আসো, সামনে একটা নদী আছে, একটু হাঁটতে হবে। তারা পাশাপাশি হাঁটতে লাগলো। অপরাজিতা ভিতরে ভিতরে খুব অস্থির হচ্ছে। আগ বাড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। ফাহাদ খেয়াল করো। কি বলবো বলে ফেলো। অপরাজিতা অস্থিরতা নিয়ে থেমে থেমে বলো। আপনি কি আমাকে প্রপোজ করলেন? তাই মনে হচ্ছে? অপরাজিতা প্রশ্ন করলো। না। ফাহাদ হেসে দিয়ে বলল। হ্যাঁ। নদীর পাড়ে এসে বসলো তারা। আকাশের পানে চেয়ে অপরাজিতা বলল। স্বপ্ন স্বপ্ন লাগছে। ফাহাদ তাকালো অপরাজিতার পারে। মেয়েটার চোখ অশ্রুতে টলমল করছে। কাঙ্ক্ষিত কিছু অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেলে অনুভূতিটা খুবই আবেগীয়। ফাহাদ অপরাজিতার গালে হাত দিয়ে তার দিকে ফেলল। চোখের দিকে তাকিয়ে বলল। স্বপ্ন নয়। অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে কানা ভেজা কণ্ঠে বলল। তার মানে আমাকে আর আপনাকে হারানোর ভয়ে তটস্থ থাকতে হবে না, তাই না? কথাটা শুনে ফাহাদের ইচ্ছে করলো মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে। মেয়েটা তাকে এত ভালো কেন বাসে? সে তো এত ভালোবাসা পাওয়ার মতো কিছু করেনি। তাকে হারানোর ভয় মেয়েটাকে না জানি কতটা যন্ত্রণা দিয়েছে। সে ভীষণ নরম ও আদুরে সুরে উত্তর দিল। ভালোবাসেন? বাসবো। অপরাজিতা আবারও আকাশ পানে চাইল। এবার তার মুখে হাসি, প্রাপ্তির হাসি। ফাহাদের চোখে এক অন্যরকম দৃশ্য। আর লুকোচুরি নয়, অনুভূতিরা ডানা মেলে মুক্তভাবে উড়ুক। আমি আপনার কাঁধে মাথা রাখি? ফাহাদ তার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল। যদি না বলি? অপরাজিতা চমৎকার এক হাসি দিয়ে বলল। শুনবো না। বলে সে মাথা রাখলো ফাহাদের কাঁধে। হেসে দিল ফাহাদ। জীবনে সব কিছু নিয়ম মেনে হয় না, কিছু সময় নিয়ম ভঙ্গ করতেই আনন্দ। এই যে তার পাশের মেয়েটাকে ভালোবাসা তার নিয়মের মধ্যে ছিল না। তার জীবনসঙ্গী হিসেবে সে ম্যাচিওর কাউকে চাইতো, কিন্তু তার অনুভূতি সব এই ইম্যাচিওর মেয়েটার মধ্যে। আর এতেই সুখ। অপরাজিতা গুনগুন করছে। বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে, বলো না কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে। ফাহাদ ধীরে ধীরে আওড়ালো। কবুল। সন্ধ্যা হওয়ার একটু আগে দিয়ে ফাহাদ অপরাজিতাকে বাসায় পৌঁছে দিল। গাড়িটা অপরাজিতার বাসা থেকে একটু দূরেই থামিয়েছে। অপরাজিতা এখনও নামছে না, কিছু একটা ভাবছে ভীষণ মনোযোগ দিয়ে। ফাহাদ গাড়ির পিছনে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলল। বলো। অপরাজিতা ভাবনা থেকে ছুটে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে বলল। জি। আগের মতো থেমেই বলল। কিছু একটা ঘুরছে তোমার মাথায়, বলো। অপরাজিতা ওড়না পেঁচাতে পেঁচাতে বলল। আগে তো কখনো এরকম অনুভূতি দেখাননি, হঠাৎ
আর কেন? ফাহাদ এবার চোখ খুলল, সোজা হয়ে বসে অপরাজিতার দিকে ফিরল। তারপর তার সেই চমৎকার কণ্ঠে নরম সুরে বলল, তুমি আমাকে এত বছর থেকে চেনে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ। আবেগ দিয়ে কাজটা আমি একটু কমই করি। তুমি আমাকে যখন অনুভূতি ব্যক্ত করো, তুমি তখন মাত্র ক্লাস 10-এ পড়ো। অতটুকু একটা বাচ্চার ভালোবাসা নামক আবেগ নিশ্চয়ই আমার মতো যুবকের মনে জায়গা করতে পারবে না। আর তুমি খুবই দুষ্ট, আমি প্রথম দিন দেখিয়ে বুঝেছি। তোমাকে বুঝালাম, ইগনোর করলাম, তবুও তুমি থামলে না, বরং তোমার পাগলামি বেড়ে যাচ্ছে। ফোন দিতে দেখতে আসতে, আমি জানতাম মানা করে লাভ নেই, তুমি মানবে না। একবার একটু কঠোর হলাম, তাতে তোমার সে কি কান্না আমার এখনও মনে আছে। তাই ভেবেছিলাম আচ্ছা করুক যা ইচ্ছা, নিজেরটা নিজে বুঝবে। এভাবে 1.5 বছর গেল। তুমি যেভাবে ভালোবাসা ব্যক্ত করেছিলে, একটা সময় সে ভালোবাসা আমাকে ভাবাতে লাগলো। যতই হোক ছেলে মানুষ আমি, আমার ইচ্ছে হয় ভালোবাসায় বিচরণ করতে, কিন্তু তুমি আমার থেকে ভীষণ ছোট। কলেজে মাত্র তখন। আমি যদি সারা দিতাম, তুমি সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতে। তাই চাচ্ছিলাম না এক্সামের আগে কোনো প্রকার কোনো ডিস্ট্রাকশন হোক তোমার। অপরাজিতা অবাক হয়ে শুনছিল, মনে মনে ভাবল, এই লোক এত কিছু ভেবে অনুভূতি বলল, আর আমি তো ঠাস করে বলে দিয়েছিলাম যে ওনাকে আমার লাগবে। ওনাকে পাওয়ার জন্যই পড়ালেখা করলাম, কত পরিশ্রম করে। উনি তো ব্রিলিয়েন্ট মানুষ, বুঝে গেল। ওনাকে পেলে পড়তামই না। ফাহাদ একটু থেমে একটু বিচলিত ভাবে বলল, তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, বাসলেও কতটুকু তা আমার জানা নেই। শুধু এতটুকু জানি তোমাকে লাগবে আমার। তোমার ভালোবাসাটুকু হারাতে চাই না। অপরাজিতা ইচ্ছে করছে খুশিতে নাচতে, কিন্তু এই মুহূর্তে সে নাচবে না, বাসায় গিয়ে নাচবে। ফাহাদ অপরাজিতার মনোভাব বুঝে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি যেন কোনো কাজে কোনো গাফিলতি না দেখি। অপরাজিতা এবার নিজেকে নিজের সান্ত্বনা দিতে হচ্ছে। ব্যাটা মাথায় বসে বসে হুকুম করে। মুখে বলল, আচ্ছা। ফাহাদ এবার হালকা হেসে বলল, বাসায় যাও। বাদমের মতো বলল। আচ্ছা। গাড়ি থেকে বের হয়ে গিয়ে তার কিছু মনে পড়ার অপরাজিতা আবার পিছনে ঘুরে গাড়ির জানালায় নক করলো। ফাহাদ কাঁচ নামিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অপরাজিতা জিজ্ঞেস করলো, ওই বাক্সটার চাবি দিবেন না? ফাহাদ কিছুক্ষণ ভাবার ভঙ্গিতে বলল। আগে শর্ত পূরণ হোক। বলে অপরাজিতাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অপরাজিতা হাঁ হয়ে গেল। শর্ত? পরক্ষণেই মনে পড়ে তার কান্না পাচ্ছে। A+ কি আমার শ্বশুরের ফ্যাক্টরি নাকি যে চাইলেই একটা দিয়ে দেবে? ফাজিল ডাক্তার। গাড়ি চালাতে চালাতে মুচকি হাসছে ফাহাদ। কখনো ভাবেনি সে এমন একটা পুচকি মেয়েতে আটকাবে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে অপরাজিতা যতই চেষ্টা করুক তার মন গলবে না। কিন্তু আগুন তো গলাতে জানে, সে তো আটকে গেল এই মেয়েকেই এখন যে এই মেয়েকেই লাগবে তার। মেয়েটা যেন প্রেম শিখাচ্ছে। গাড়ি চালাতে চালাতে ফাহাদের মনে পড়ে গেল সেই দিনের কথা। অপরিচিতা অনুভূতি ব্যক্ত করার পর থেকে ফাহাদ তাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। সে কখনো খারাপ বিহেভ করতে চায়নি। ইতিমধ্যে মেয়েটার সম্পর্কে তার জানা হয়ে গিয়েছিল। ভীষণ ভালো মেয়ে, সকলের আদরের মধ্যমণি, কিন্তু ভীষণ দুষ্টু। এভাবে কিছুদিন এড়িয়ে চলায় অপরাজিতা যেন আরও মরিয়া হয়ে ওঠে ফাহাদের জন্য। তাই ফাহাদ একটু কঠোর হয়, অপরাজিতার নাম্বার ব্লক করে দেয়। তাকে চেম্বারে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো না। ফাহাদ ভেবেছিল অপরাজিতা আর আসবে না, কিন্তু তার ধারণা ভুল বের হলো। সে যখন একদিন সকালে হাসপাতালে আসলো, তার কেবিনের বাহিরে অপরাজিতাকে বসে থাকতে দেখলো। অবাক হলো সে। তার থেকে বেশি অবাক হলো অপরাজিতা তাকে দেখেই কান্না শুরু করে দিয়েছিল। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। কি বলবে সে বুঝতে পারছিল না। মেয়েটার কম বয়সের আবেগ মেয়েটাকে একদম কাবু করে ফেলেছিল। তারপর তাকে কেবিনে নিয়ে যখন ফাহাদ ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করেছিল, তুমি কি এমনই করবে? অপরাজিতা কান্না করতে করতেই
জিদ দেখিয়ে জোর কণ্ঠে বলল। হ্যাঁ। তার কণ্ঠের জোরই বলে দিয়েছিল সে থামবে না। ফাহাদ পরাজয় স্বীকার করেছিল এই পুচকি ফুলের কাছে, করতে দিয়েছিল তার ইচ্ছা মতো। অপরাজিতার এই ছোট ছোট ভালোবাসা ধীরে ধীরে বড় ভালোবাসায় পরিণত হয়ে ফাহাদকে তাতে আবদ্ধ করে ফেলে। পুরনো এই স্মৃতি মনে পড়তেই ফাহাদ নিজেকে সান্ত্বনা দিল। কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অপরাজিতা বাসায় প্রবেশ করতেই রামিসা বেগম থামালেন তাকে। কোথায় ছিলি তুই? ঘুরতে গিয়েছিলাম। রামিসা মেয়েকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বলেন। তুই রুমে গিয়ে বস, তোর সাথে কথা আছে আমার। অপরাজিতা রুমে গিয়ে টেনশনে অস্থির। মায়ের আবার কি হলো? তার তো এইচএসসি শেষ। অপরাজিতা রুমে গিয়ে টেনশনে অস্থির। মায়ের আবার কি হলো? তার তো এইচএসসি শেষ। এখন কি বিয়ে দেওয়ার পাইতারি করছে নাকি? এখন কি গল্প মুভির মতো তাকে জোর করে বিয়ে দিবে? তাহলে তার ডাক্তারের কি হবে? এইরকম নানা ভাবনায় তার মাথায় ঘুরছে। রামিসা হাতের কাজ শেষ করে অপরাজিতার রুমে গিয়ে দেখলে অপরাজিতা ভীষণ ভাবনায় ব্যস্ত। তিনি অপরাজিতাকে ডাকতেই অপরাজিতা ফট করে বলে উঠল। আম্মু আমাকে জোর করে বিয়ে দিবা না বললাম। সাথে সাথে তার মাথায় একটা থাপ্পড় পড়ল। রামিসা পাশে বসে বলেন। সারাদিন মাথায় এগুলোই ঘোরে। অপরাজিতা গাল ফোলালো। পরক্ষণেই আবার খুশি হয়ে বলল। তার মানে এটা না? যাক, আলহামদুলিল্লাহ। রামিসা অপরাজিতা নিজের দিকে ঘুরিয়ে বলেন। ঘটনা অন্য কিছু। এবার তুই বল ছেলেটাকে। অপরাজিতার মুখটা চুপসে গেল। অপরাধে যেন ধরা খেয়েছে। আমতা আমতা করে বলল। কিসের ছেলে? রামিসা মেয়ের মাথায় খুব আদরে ভাবে হাত বুলিয়ে দিল। সাথে সাথেই অবাক কণ্ঠ শক্ত করে বলল। ইস, আমার মেয়েটা কত ইনোসেন্ট। সাথে সাথেই আবার কণ্ঠ শক্ত করে বলল। থাপ্পড় খেতে না চাইলে সুন্দরভাবে বল। অপরাজিতা মায়ের এই কাজ থেকে একটু দূরে সরে গেল। অস্থির হয়ে বলল। আম্মু, তুমি এমন টিপিক্যাল মায়েদের মতো করছো কেন? এখন কি আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবা? রামিসা বাঁকাভাবে তাকালেন মেয়ের দিকে। তোমার কি আমাকে বাংলার ছবির ভিলেনের মা মনে হয়? তবে একটা কথা শিওর হলাম যে তুমি প্রেম করছো। অন্য কোথাও বিয়ে দেই কিনা সেটা পরে, কিন্তু তুই যে আমাদেরকে ধোঁকা দিচ্ছিস। অপরাজিতা মায়ের কাছে এসে অসহায়ভাবে বলল। ধোকা দিচ্ছি না আম্মু, বিশ্বাস করো। প্রেম করছি না, জাস্ট একজনকে পছন্দ করি। মেয়ের অসহায় মুখের দিকে তাকিয়ে রামিসা মায়া হলো। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, উল্টোপাল্টা কিছু যেন না শুনি তোর নামে। ছেলে যদি তোকে পছন্দ করে বলবি আমার সাথে দেখা করতে। বলেই তিনি বেরিয়ে গেলেন। রামিসা মেয়েকে ভালোভাবে চিনে। তার মেয়ে প্রেম করবে আর সে জানবে না, এটা ভুল ধারণা অপরাজিতার। মেয়ের হুটহাট বেরিয়ে যাওয়া, রাতে ফোনে কথা বলা, একা একা কান্না করা, তিনি কি দেখেননি এসব? অবশ্যই দেখেছেন। এখন দেখা যাক ছেলেটা কে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করবেন তিনি।